নেতার গাড়ির সামনে দৌড়ানো, নেতার সামনে লোক জড়ো করা, স্লোগানে নেতাকে মুখরিত করা, এটাই কি রাজনীতি? আমি জনাব তারেক রহমানের গাড়ির সামনে দৌড়াবো, আমি যত লোক নিয়ে এসেছি লোকজনগুলোকে দেখাবো, দাঁড়া করব, লোকজনগুলা জনাব তারেক রহমান সাহেবকে স্লোগানে স্লোগানে দেখবে, মুখরিত করবে, রাজপথ অলঙ্কৃত করবে, এটাই তো পলিটিক্স, তাই না? 2024 সালের জুলাইয়ের পর আমরা কি সত্যি রাজনৈতিক সংস্কৃতি বদলেছি, নাকি শুধু ক্ষমতার মানুষ বদলেছে? নয়ন সাহেবের এই বক্তব্য নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না, কারণ আমার প্রশ্নটা একজন ব্যক্তি বা একটি বক্তব্যকে নিয়ে নয়। আমার প্রশ্নটা আরো বড়। আমরা কি সত্যি সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে পেরেছি যেখানে নেতাকে খুশি করাই রাজনীতির সবচেয়ে বড় যোগ্যতা? যদি না পারি, তাহলে শুধু ক্ষমতার চেয়ার বদলালে লাভটা কোথায়? আমার কাছে রাজনীতি মানে নেতার সামনে কত মানুষ দাঁড় করাতে পারলাম সেটা নয়। রাজনীতি মানে কত মানুষের পাশে দাঁড়াতে পারলাম। রাজনীতি মানে জনগণের সমস্যা নিয়ে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ক্ষমতাবানকে প্রশ্ন করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজনে নিজের নেতাকেও বলতে পারা, স্যার আপনি ভুল করেছেন। কারণ যে কর্মী শুধু নেতার প্রশংসা করে সে হয়তো নেতাকে খুশি করতে পারে, কিন্তু যে কর্মী সত্য কথা বলতে পারে সেই কর্মী দলের আসল সম্পদ। এখানেই ফিরে আসি জুলাইয়ে। জুলাই কি শুধু একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল? আমার কাছে না। জুলাইয়ের সবচেয়ে বড় শিক্ষা ছিল ক্ষমতাবানকেও প্রশ্ন করা যায়। রাষ্ট্রের ক্ষমতা জনগণের উপরে নয়, কোনো দল জনগণের উপরে নয়, কোনো নেতা জনগণের উপরে নয়। তাহলে আজ প্রশ্নটা খুবই স্বাভাবিক, আজ যারা ক্ষমতায় তাদেরও কি একইভাবে প্রশ্ন করা যাবে? আমার উত্তর অবশ্যই যাবে। বরং এখন প্রশ্ন করাটাই সবচেয়ে জরুরি। কারণ বিএনপি এখন বিরোধী দল নয়, বিএনপি এখন সরকার। বিরোধী দলে থাকলে আপনি সরকারের সমালোচনা করতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু সরকারে এসে আপনি নিজের দলের মানুষকেও কতটা জবাবদিহির মধ্যে রাখছেন, সেখানেই আসল পরীক্ষা। এবং এখানে বিএনপির সামনে কিছু উদাহরণও আছে। গত 8 জুলাই যুবদল জানিয়েছে দেশ জুড়ে প্রায় 300 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে। অর্থাৎ দল নিজের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এটা অবশ্যই ইতিবাচক। কিন্তু এখানেই প্রশ্ন শেষ নয়। প্রশ্নটা হলো, এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বারবার কেন তৈরি হচ্ছে? একটা শক্তিশালী দল শুধু বহিষ্কারই করে না, এমন অর্গানাইজেশনাল কালচার তৈরি করে যেখানে দলের নাম ব্যবহার করে অন্যায় করার সাহসী কেউ পায় না। আর এখানেই আমার গতকালের ভিডিওর প্রসঙ্গটা আবার ফিরে আসে। বিএনপি দীর্ঘদিন বিরোধী দলে ছিল। সেই সময় যারা মাঠে ছিল, মামলা খেয়েছে, নির্যাতন সহ্য করেছে, সংগঠন ধরে রেখেছে, ক্ষমতায় আসার পরে তাদের জায়গাটা কোথায়? কারণ ক্ষমতায় আসার পর সব দলেরই একটা বিপদ হয়, পুরনো কর্মীর জায়গায় নতুন সুবিধাভোগী এসে যায়। আর এই কারণেই বিএনপি এখন গ্রাসরুটস অর্গানাইজেশন পুনর্গঠনের কথা ভাবছে। জুলাইয়ের শুরুতে বিএনপির নেতৃত্ব এক্সপায়ার্ড কমিটিস পুনর্গঠন এবং গ্রাসরুটস কমিউনিকেশন শক্তিশালী করার নির্দেশ দেয়। অনেক সাংগঠনিক ইউনিট দীর্ঘদিন ধরে এক্সপায়ার্ড কমিটি দিয়ে চলছিল বলেও রিপোর্ট এসেছে। দল কি কর্মীকে মূল্য দেবে, নাকি শুধু ক্ষমতার কাছের মানুষকে? এটা শুধু বিএনপির প্রশ্ন নয়, যে কোনো ক্ষমতাসীন দলের জন্যই এটা সবচেয়ে বড় অর্গানাইজেশনাল টেস্ট। কিন্তু এর থেকেও বড় একটা প্রশ্ন আছে, দল আর রাষ্ট্র দুটো কি আলাদা থাকবে? আমরা আগের সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগগুলো করতাম তার মধ্যে ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবের মধ্যে নিয়ে আসা। তাহলে নতুন সরকারকেও কি একই মাপকাঠিতে বিচার করব না? 29 জুলাই দ্য ডেইলি স্টার একটি রিপোর্টে বলেছে, সরকার 12টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিদের কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এখানে আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, কাউকে কোনো দলের সঙ্গে যুক্ত বলা মানেই তার অযোগ্যতা প্রমাণিত হয় না। এটা একটা এলিগেশন বা গভর্নেন্স কনসার্ন, এবং সরকারের এক্সপ্লেনেশন অবশ্যই শুনতে হবে। কিন্তু প্রশ্নটা লেজিটিমেট। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি দলীয় আনুগত্যের বাইরে থাকবে? আমরা যদি এই প্রশ্ন আগের সরকারের কাছে করে থাকি, তাহলে আজ বিএনপির কাছেও করব। এখন কেউ হয়তো বলবেন, আপনি শুধু বিএনপি এত সমালোচনা করছেন কেন? না,
বিএনপিকে বেশি প্রশ্ন করছি কারণ তারা এখন সরকারে, কিন্তু একই স্ট্যান্ডার্ড জামাত এবং এনসিপির ক্ষেত্রেও প্রযোজ্য। জামাত এখন বড় বিরোধী শক্তি, তাদেরও প্রমাণ করতে হবে তারা শুধু ক্ষমতার বিরোধিতা করে না, তারা গণতান্ত্রিক অ্যাকাউন্টেবিলিটিতেও বিশ্বাস করে। আর এনসিপি যদি সত্যি নতুন ধারার রাজনীতির কথা বলে, তাহলে তাদেরও দেখাতে হবে পুরনো পলিটিক্যাল কালচারের বাইরে তারা কিভাবে রাজনীতি করে। আমি কোনো দলকেই ফ্রি পাস দিতে চাই না। বিএনপি ভুল করলে বিএনপির সমালোচনা হবে, জামাত ভুল করলে জামাতেরও সমালোচনা হবে, আর এনসিপি ভুল করলে এনসিপিরও সমালোচনা হবে। কারণ আমার কাছে রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কে ক্ষমতায়, শুধু এটা নয়, ক্ষমতায় গিয়ে সে কি করছে, সে কি জনগণের কাছে জবাবদিহি করছে, সে কি নিজের দলের অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সে কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রাখতে পারছে, সে কি ভিন্ন মতকে সম্মান করছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কি নিজের দলের মানুষকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছে। এই প্রশ্নগুলোই ঠিক করবে আমরা সত্যি রাজনৈতিক সংস্কৃতি বদলেছি নাকি শুধু ক্ষমতার হাত বদলেছি। তাই নয়ন সাহেবের সেই বক্তব্য, এটাই তো পলিটিক্স, আসলে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার প্রশ্ন হলো, যদি নেতার গাড়ির সামনে দৌড়ালেই রাজনীতির সবচেয়ে বড় পরিচয় হয়ে যায়, তাহলে জনগণের জায়গাটা কোথায়? আমি এমন রাজনীতি চাই না যেখানে নেতা সবচেয়ে বড়, আমি এমন রাজনীতি চাই যেখানে জনগণ সবচেয়ে বড়, যেখানে কর্মীর সবচেয়ে বড় গুণ নেতাকে খুশি করা নয়, প্রয়োজনে নেতাকে সত্য কথা বলা, যেখানে ক্ষমতায় থাকা দলকে প্রশ্ন করা অপরাধ নয়, বরং জবাবদিহি করানোই গণতন্ত্রের সবচেয়ে স্বাভাবিক কাজ। ক্ষমতা বদলানো সহজ, রাজনৈতিক সংস্কৃতি বদলানো আসল পরীক্ষা, আর সেই পরীক্ষাটাই এখন বিএনপির।